দর্শক, শেষ রক্ষা হলো না শেখ হাসিনার। আন্তর্জাতিক আদালতে হাসিনাকে ফাঁসি দিবে ডক্টর ইউনূস। হাসিনাকে সেনাপ্রধানের হাতে তুলে দিচ্ছে নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে শুরু হলো আলোচনা। বিপদ বাড়ছে মুজিব কন্যার। শেখ হাসিনা যাতে বিশ্বের কোনো দেশেই আশ্রয় না পান, তার জন্য জোর করে লেগে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে কি শেখ হাসিনার সব রকম আশা শেষ? আমাদের দেশ থেকে তাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা ইলিশ পাঠাইছি, কিন্তু বিপরীতে ভারত কি পাঠাচ্ছে আমাদের আমজনতার জন্য। আজকে এই দায়ভারটা আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা ইলিশ পাঠানোর জন্য কথা বলেছেন, তাদের সকলকে নিতে হবে যে কোনো রকম পাত্তা দেওয়া ছাড়া ইলিশ দেওয়ার দিনে একবার ঘোষণা আসছে, উল্টা করে বাংলাদেশিদের লটকাবে, নাম্বার বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করে দেওয়ার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেশে এসেই মোহাম্মদ ডক্টর ইউনূস একই শুরু করে দিয়েছে। শেষ রক্ষা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে শুরু হলো আলোচনা। বিপদ বাড়ছে মুজিব কন্যার। শেখ হাসিনা যাতে বিশ্বের কোনো দেশেই আশ্রয় না পান, তার জন্য জোর তোরে লেগে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে কি শেখ হাসিনার সব রকম আশা শেষ? বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন, এবং সেই আন্দোলনে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। রেহাই পায়নি ছোট ছোট শিশুরাও, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এবার প্রতিটা মৃত্যুর বিচার চেয়ে সরব হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে কি শেখ হাসিনাকে এবার বাংলাদেশেই ফিরতে হবে? শেখ হাসিনার বিচার নিয়ে এক চুলো ফাঁক রাখতে রাজি নয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা অপরাধ করে থাকলে ছাড় পাবেন না, একথা তো মোহাম্মদ ইউনূস আগেই বলেছেন। এবার এই আন্দোলন ঘিরে যে হতাহত হয়েছে, তার পিছনে যারা দায়ী তাদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন ডক্টর ইউনূস। তাহলে এরপর হাসিনার ভবিষ্যৎটা ঠিক কি? আওয়ামী লীগের বিচার হলে তারপরই কি শুরু হবে বাংলাদেশের সংস্কারের কাজ? গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের গণ অভ্যুত্থান গোটা বিশ্বের কাছে নজির তৈরি করেছে। বাংলাদেশকে এক নতুন স্বপ্ন দেখাচ্ছেন ডক্টর ইউনূস। তার মাস্টার প্ল্যানটা ঠিক কি? শেখ হাসিনার বিচার কি তবে এবার কেবল সময়ের দাবি? দেখুন, জাতিসংঘের সাম্প্রতিক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। জাতিসংঘে ভীষণ আত্মবিশ্বাসের সাথে ভাষণ দিয়েছেন তিনি, আর তাও কিনা সম্পূর্ণ বাংলায়। তিনি বলেছেন তিনি এখন বিশ্বমানের বাংলাদেশ দেখেন। বলাই যায় এরপর বাংলাদেশের উন্নতি অবনতি, শেখ হাসিনার ভবিষ্যৎ সবটাই এখন নির্ভর করছে ডক্টর ইউনূসের উপর। বাংলাদেশের জনগণের একাংশ চাইছে তিনি এবার রাজনীতিতে আসুক। তিনি কি আদৌ নির্বাচনে লড়বেন? সেটা যদিও এখন একটা বড় প্রশ্ন। তবে তার চেয়েও বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে শেখ হাসিনার অবস্থান। যদি শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হয়, তাহলে তাকে কিভাবে ফেরানো হবে? একজন অপরাধীর পরিচয়ে, নাকি নতুন করে নির্বাচনে লড়ার জন্য ফিরবেন তিনি? বাংলাদেশের জনগণ ঠিক চাইছেটা কি? 1971 মতো 2024 সালটাও বাংলাদেশের ইতিহাসে একটা নিদর্শন হয়ে থেকে যাবে। চলতি বছর জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের যে রূপ মানুষ দেখেছে তা ভোলার নয়। ওপার বাংলার মানুষ ফের একবার প্রমাণ করে দিয়েছে মানুষের ঊর্ধ্বে দল নয়, মানুষের কথায় শেষ কথা। তা না হলে 16 বছর ধরে রাজত্ব করা একটা দলকে মাত্র 1 মাসের মধ্যে উপড়ে ফেলা সম্ভব হতো না। এখন এর ভবিষ্যৎ ভালো হবে কি খারাপ, সেটা তো সময় বলবে। কারণ এই আন্দোলনে বাংলাদেশের ক্ষয়ক্ষতি তো আর কম হয়নি। আর্থিক ক্ষতি যেমন হয়েছে, তেমন মানুষের প্রাণও গেছে। হাজারেরও বেশি ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে এই আন্দোলনে, যেখানে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মানুষের ক্ষোভ দেখে শেখ হাসিনার মতো একজন পাওয়ারফুল ব্যক্তিও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি এখন যা পরিস্থিতি, তাতে তার জন্মভূমি বাংলাদেশের মাটিতে তার সসম্মানে ফেরা কার্যত অসম্ভব। শোনা যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার মামলা দায়ের করতে চলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে তাকে সাহায্য করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। তিনি জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা যাবে। সেক্ষেত্রে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে বাধ্য হবেন? দেখুন, রাজনৈতিক পালাবদল হতেই অনেক কিছুই বদলে গেছে ঢাকায়। শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত 2 শতাধিক খুন এবং কিডন্যাপিং এর মামলা দায়ের হয়েছে। প্রায় 1 ডজনেরও বেশি মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। ইতিমধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। যদিও সেটা যে এতটাও সহজ হবে না, সেটা বেশ ভালোই জানেন মোহাম্মদ ইউনূস। কারণ ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ভুল এখন বাংলাদেশ করবে না। তবে শেখ হাসিনা যাতে ভারত ছাড়া আর অন্য কোনো দেশেই আশ্রয় নিতে না পারেন, তার জন্য সব রকম চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
গত বৃহস্পতিবারে নিউ ইয়র্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক করেন ইউনুস। তিনি জানিয়েছেন মুজিব কন্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা সম্ভব। কিভাবে এই মামলা সাজানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য চলতি বছরের শেষে তিনি ঢাকায় আসতে পারেন। শোনা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করতে চান করিম খান এবং এভাবেই বিশ্বের অন্যান্য দেশে হাসিনার রাজনৈতিক আশ্রয়ের পথ তিনি বন্ধ করে দিতে চান। শোনা যাচ্ছে এটার জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন করিম খান। পাশাপাশি তিনি কথা বলেছেন রোহিঙ্গা ইস্যু নিয়েও। রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনুসের 3 দফা প্রস্তাবের প্রশংসাও করেন। ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিব জানিয়েছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশের এই নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন ডক্টর ইউনুস। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা বলেন, কোনো দেশই সমস্যামুক্ত নয়, বাংলাদেশও সমস্যামুক্ত নয়। তবে আমি একটি বিকাশমান বাংলাদেশ দেখি, যে দেশটির স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। এমনকি তিনি এটাও বলেন, গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ফরেন রিজার্ভ কমেছে। বিগত বছরগুলিতে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকার এখন এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। তবে কি সত্যি বাংলাদেশ স্বৈরতন্ত্রের মধ্যে আটকা পড়েছিল? হ্যাঁ, প্রশ্ন তো উঠছেই, আর এটা নিয়ে সমালোচনাও হচ্ছে বিশ্ব দরবারে। দেখুন, এটা সত্য কথা যে গোটা বাংলাদেশ এখন নতুন পথে চলতে চাইছে, আর সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু তা কতটা বাস্তবায়িত করতে পারবেন তিনি? কারণ বাংলাদেশের জনগণের একাংশ যেমন চাইছেন যে মোহাম্মদ ইউনুসের হাতেই দেশের ক্ষমতা থাকুক, অপর একটা অংশ কিন্তু বলছে এতে লাভের লাভ কিছুই হবে না। কিন্তু এই অভিযোগ কেন? আসলে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর থেকে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটা তো আর অস্বীকার করা যায় না। কোথাও দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে ভাত খাইয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, তো কোথাও আবার গান গিয়ে গিয়ে মানুষকে পেটানোর ছবি সামনে এসেছে। বাংলাদেশের বাজারে এখনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আগুন। আইন শৃঙ্খলার অবস্থা জাস্ট কহতব্য নয়। সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে। চট্টগ্রাম পাহাড়ি এলাকা অশান্ত হয়ে উঠেছে। বন্যায় উঠে আসা ত্রাণের টাকা নিয়েও তৈরি হয়েছে বিস্তর গোলযোগ। আজ 2 মাস হতে চলল, কিন্তু অন্তর্বর্তী সরকার কেন এখনো কিছুই গুছিয়ে উঠতে পারল না, এটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। পাশাপাশি হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিচার করতে হবে, এটাও কিন্তু জনগণের একটা বড় চাহিদা। আর সেই চাহিদাকে মান্যতা দিতে অন্তর্বর্তী সরকার হুমকি দিচ্ছেন বটে, কিন্তু সরকার তো উপরোক্ত সমস্যাগুলোই এখনো মিটিয়ে উঠতে পারেনি। সেক্ষেত্রে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টা কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে সে দেশেরই মানুষের। এখন এই পুরো পরিস্থিতিটা বিচার করলে আপনার কি মনে হয়, মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার কি পারবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে? এবং হাসিনা যদি ফেরেনও, তবে কি অপরাধীর মতোই ফিরবেন, নাকি নতুন উদ্যমে নির্বাচনে লড়াই করবেন? সব উত্তরই যদিও এখন কালের গর্ভেই লুকিয়ে। তবে এই বিষয়ে আপনার কি মনে হয় সেটা জানাবেন আমাদের। ভারতের আমজনতার কথা চিন্তা করে আমাদের দেশ থেকে তাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা ইলিশ পাঠাইছি, কিন্তু বিপরীতে ভারত কি পাঠাচ্ছে আমাদের আমজনতার জন্য? আজকে এই দায়ভারটা আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা ইলিশ পাঠানোর জন্য কথা বলেছেন, তাদের সকলকে নিতে হবে যে কোনো রকম পাত্তা দেওয়া ছাড়া ইলিশ দেওয়ার দিনই একবার ঘোষণা আসছে, উল্টা করে বাংলাদেশিদের লটকাবে। নাম্বার 2, দ্বিতীয়, আপনি দেখেন প্রত্যেকটা ঘটনা বাংলাদেশের জনগণের সাথে তাদের মেসেজ। নাম্বার 2, বাংলাদেশকে ভেঙে 2 টুকরা করে দেওয়ার ক্ষমতা রাখে ভারত, জনগণের সাথে কিন্তু এই কাজটা রিলেটেড। আর এখন যেটা করছে, গেল 2 মাস আগেই বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বন্যা দেখেছি আমরা কুমিল্লা জেলা সহ বিভিন্ন জায়গায়। তখন আমাদের সরকারের উপদেষ্টারা বলছিলেন যে ভারতকে অদূর ভবিষ্যতে যদি তারা কখনো তাদের যেই কি বলা হয় যে আপনার কি বলে যে মানে পানির যে বাঁধগুলো আছে, লাইক তিস্তা বা অন্যান্য জায়গায় যে বাঁধগুলো আছে, এগুলো ছাড়তে গেলে আমাদেরকে আগে জানাতে হবে। কিন্তু আপনি দেখেন আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বন্যা হচ্ছে। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে এমনিতেই বেড়ে গেছে তিস্তার পানি। এরই মাঝে আপনার 2 দফায় আজকে গজলডোবা বাদ দিয়ে ভারত পানি ছেড়ে দিয়েছে। পানির পরিমাণ কত? 11,000 কিউসেক পানি, একটা হিউজ পানি। এখন আমাদের বাংলাদেশ কি বলছে যে আমাদের কাছে কি অনুমতি নিছে বা সামহাও আমাদেরকে কোনো মেসেজ দিছে? না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ রিপোর্ট বলছে, বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত আমাদেরকে কোনো ওয়ার্নিং দেয় নাই, আর বাংলাদেশ এই সম্পর্কে কিছু জানে না। খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে কোট করে। আমাদের যিনি প্রধান নির্বাহী, আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একটা সফল সফর কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এটা, ওনার যারা সমালোচক আছেন, যে এটা অপ্রয়োজনীয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন পজিটিভলি, যে দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় এই সফরে
বর্তমানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্রটা আমরা খুবই অর্থনৈতিক সংকটে ভুগছি। আর এই যে বড় ধাক্কাটা, সেটার জন্য দরকার ছিল বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য সহযোগিতা। হাওলাত বরাতি মাগনা তো আর কেউ দেয় না, তারপরেও সাহায্য করার মতন আমাদের মিত্র শক্তি বেসিক্যালি ওরকম ছিল না। IMF থেকে বলেন, বিশ্বব্যাংক বলেন, IDB বলেন, যাই বলেন, বা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সহযোগিতা করা, সেই জায়গাগুলোতে তার এই সফর ব্যাপক গুরুত্ব রেখেছে। একটা হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা তিনি সেখান থেকে ম্যানেজ করতে পেরেছেন। আর বাংলাদেশে আসার পর তিনি গতকালকে সাংবাদিকদের সামনে সম্ভবত ক্ষুদ্র একটু বক্তব্য দিয়েছেন, বা যিনি দায়িত্বশীল ব্যক্তি আছেন, প্রেস উপদেষ্টা। তো সেখান থেকে দেশে আসার পরই প্রশ্ন ছিল সাংবাদিকদের, স্বাভাবিক, যেহেতু ওইখানে তিনি একটা বলছিলেন যে নির্বাচনে তিনি আসবেন কিনা। তো তিনি কিন্তু বলছেন তিনি নির্বাচন করবেন না। আবার তিনি যখন সেখানে অবস্থান করছিলেন, এদিক দিয়ে আমাদের সম্ভবত ওই সময়টাতেই সেনাপ্রধান তিনি বলছিলেন যে 18 মাসের পরেই আসলে নির্বাচন হতে যাচ্ছে। নানান মিশ্র প্রকৃতিক্রিয়া ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকারের চিন্তাভাবনা কি। তো তিনি গতকালকে আসার পর সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন তার পক্ষ থেকে, যে দ্রুত সংস্কার কাজকে এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। আর এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর এই সংস্কার কাজ খুব দ্রুতই শেষ করবেন এবং প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন আয়োজন করবে সরকার। তো এটা আসলে ব্যর্থতার কোনো সুযোগ আছে কিনা, তিনি সোজা সাপটা বলছেন তাদের ব্যর্থ হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর আজকে ভোরেই তিনি দেশে ফিরেছেন। আর দেশে ফেরার পর নানান প্রশ্ন ছিল সাংবাদিকদের সাথে, যদিও এই মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস রিলিজ করেন নাই বা বৈঠকে বসেন নাই সাংবাদিকদের সাথে। আজকে তিনি হয়তো বৈঠকটা করবেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা, আমি আবারও বলি, আমাদের বাংলাদেশে যারা বিশ্লেষক আছেন তারা কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ওনার উচিত ছিল পার্বত্য অঞ্চলে যাওয়া, সেনাবাহিনীর সাথে বসা, অথবা গোয়েন্দা বাহিনীগুলোর সাথে বসা, অথবা বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ আর বিভিন্ন জায়গায় ব্যাপক ঝামেলা চলছে, সেখানে যারা শ্রমিক নেতা আছেন তাদের সাথে বসা, যে কি ঝামেলা চলতেছে, এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি আছে সেটাকে শক্ত হাতে হ্যান্ডেল করা। কিন্তু তিনি 57 জনের বহন নিয়ে জাতিসংঘে গেছেন, সেখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাইছেন। এগুলোতে আসলে দেশের জন্য নাকি এরকম কোনো অর্জন নেই। এগুলো আমাদের দেশের বিশ্লেষকরা বা অনেকে বলছেন, এদের মধ্যে অনেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে স্বাগত জানিয়েছিলেন। বাট যত দিন যাচ্ছে তারাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে, দলের পক্ষেই তাদের কথাবার্তাগুলো যাচ্ছে। আর ইন্টারন্যাশনাল যারা বিশ্লেষক আছেন তারা বলছেন এই মুহূর্তে 40টিরও বেশি দেশের প্রধানের সাথে, বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সাথে, মানবাধিকার কমিশনগুলোর সাথে নানান ইস্যুতে কথা বলে এসেছেন, যেগুলো এই মুহূর্তে দরকার ছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্বটাকে বোঝানোর জন্য, অথবা ভঙ্গুর একটা অর্থনীতি বা রাষ্ট্রকে এই জায়গা থেকে বের করে আনা, অদূর ভবিষ্যতে সুষ্ঠু গণতন্ত্র বা জুলাই আগস্টে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সকল কিছুকে রিকভার করার জন্য এই সফরটা খুবই জরুরি ছিল। তো দেশে এসে যেটা প্রধান বক্তব্য ছিল নির্বাচন নিয়ে, আর আমরাও আশা করছি খুব দ্রুতই নির্বাচন হবে। আবার এটা কখন হবে, কোন সময় হবে, সেটা ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো জানেন। হয়তো আমরা অচিরেই এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। ভালো থাকুন। আগামী নির্বাচন কতদিন পরে হবে, এটার একটা রোড ম্যাপ, এক ধরনের রোড ম্যাপ, অ্যাটলিস্ট টাইম ফ্রেম নিয়ে দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। রয়টার্সের সাথে একটা সাক্ষাৎকার দিয়ে সেটা জানান দিয়েছিলেন। এখন সমস্যাটা বেঁধে গেছে অন্য জায়গায়। রয়টারের রিপোর্টে একটা অস্পষ্টতা ছিল। উনি একটা স্পেসিফিক টাইম বলেছেন, এর আগ পর্যন্ত আসলে সরকারের দিক থেকে কোনো স্পেসিফিক টাইম বলা হয়নি। উনি যেটা বলেছেন তাতে রিপোর্টেই এক ধরনের কনফিউশন তৈরি করে। আপনাদের মনে থাকার কথা, সেনাপ্রধানের সেই সাক্ষাৎকার নিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেখানে আমি দেখিয়েছি যে রয়টার্সের দুই জায়গায় দুই রকম কথা আছে। ভেতরে একটা জায়গায় এ ধরনের কথা লেখা আছে, আমি স্মৃতি থেকে বলছি, ফলোয়িং দ্য রিফর্মস, তারপর বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, তার মানে রিফর্ম হবে তার 18 মাসের মধ্যে পরে। কিন্তু শুরুতে যে মূল প্যারা, যেটা দিয়ে এই পুরো ইন্টারভিউর জিস্ট দেওয়া আছে, মূল কথা দেওয়া আছে, সেখানে কিন্তু বলা ছিল যে 18 মাসে নির্বাচন করার জন্য তিনি সরকারকে সহায়তা করবেন। সেই ইন্টারভিউতে অনেকগুলো প্রশ্ন এসছে, তার বলার এখতিয়ার আছে কিনা, সরকারকে সাহায্য করবেন কি করবেন না, আরও অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু টাইম ফ্রেম নিয়ে ডিবেটটা রয়ে গেছে। নতুন করে তাতে যুক্ত হয়েছেন এবং সেটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের মনে আছে হয়তো যে কিছুদিন আগেই তিনি প্রধান উপদেষ্টার সাথে গিয়েছিলেন নিউ ইয়র্কে, এবং সেখানে তিনি তার বক্তব্য দিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথার প্রসঙ্গে এসেছিল, উনি বলছেন, মানে আমি এই জিনিসটার সিগনিফিক্যান্স কি এবং এই ব্যাপারে সরকারকে আসলে কি করতে হবে সেটা একটু বলবো। তিনি বলেছেন, সেনাপ্রধান একটা মতামত দিয়েছেন, আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত নিয়ে রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন। ওই রিপোর্টটা পড়লে দেখবেন, রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন, যে সংস্কারের পরে আরও 18 মাস পরে নির্বাচন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন, উনি আবারও বলছেন রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন, যে সংস্কারের পরে আরও 18 মাস পরে নির্বাচন। সো আগে সংস্কার, তারপরে আরও 18 মাস পরে নির্বাচন, তার মানে সংস্কার প্লাস 18 মাস পরে নির্বাচন। সমস্যা যেটা বেঁধে যায় তাতে, সেটা হলো সংস্কার নিয়ে একটা আনসার্টেন পরিস্থিতি। এতদিন পর্যন্ত সরকারের দিক থেকে কেউ কেউ বলেছেন সংস্কার করে নির্বাচন হবে,
তাতে যেটা হয় যে সংস্কারটা কত সময় লাগবে সেটা নিয়ে কনফিউশন আছে। এখন 18 মাসকে আরও এই অনিশ্চিত সময়টার সাথে 18 মাস আরও যুক্ত করা হয়েছে। এটা হলো বর্তমান পরিস্থিতি। এখন সংস্কার কতটুকু হবে কি হবে সেটা নিয়ে প্রধান উপদেষ্টা আউটলাইন দিয়েছেন, তার ভাষণে দিয়েছেন, এবং তিনি নিউ ইয়র্ক টাইমসের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে অবশ্য সংস্কারে অনেক বেশি সময় সরকার নেবে সেরকম ইঙ্গিত আমার কাছে মনে হয়নি। এমনকি উনি 18 মাস সংস্কারের 18 মাস পরে বক্তব্য দেবেন সেটা উনি বলেননি, নির্বাচন হবে সেটা উনি বলেননি। এখানে সেনাপ্রধানের বক্তব্যটাকে ক্ল্যারিফাই করেছেন প্রেস সচিব ডক্টর ইউনুস। যেটা বলেছেন সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো আছে, তারা কাজ করবে, তারা 3 মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দল এবং আদার স্টেক হোল্ডার্সের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কতটুকু কি পরিমাণ সংস্কার হবে, কি পরিমাণ সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং কি পরিমাণ সংস্কার রেখে দেওয়া হবে নির্বাচনের পর নির্বাচিত সরকার করার জন্য। সো ওইটা দেখার পরই আসলে বোঝা যাবে। সো টেকনিক্যালি আমরা জানুয়ারিতে আসলে বুঝবো সংস্কারের জন্য কত সময় লাগতে পারে। কিন্তু আমার কাছে তারপরও মনে হয় অন্তত সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছেন 18 মাসের, এটার একটা ক্ল্যারিফিকেশন দরকার। যেহেতু নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নে একটা টাইম ফ্রেমের আলোচনা চলে এসছে। সেনাপ্রধানের এটা ক্রেডিবিলিটিরও প্রশ্ন, উনি আসলে কি বলতে চেয়েছেন এবং উনি বলতে পারেন কি পারেন না সেটা নিয়ে নানা আলোচনা থাকলে সেটাকে আমরা সরিয়ে বলছি। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন। তিনি বেসামরিক প্রশাসন আমাদের যেটা আছে সেটাকে চালাতে রীতিমতো কাজ করছেন। তার অতি গুরুত্বপূর্ণ প্রভাব আছে আমাদের গণঅভ্যুত্থান সফল হওয়ার পেছনে সেনাবাহিনী এবং তার প্রধান হিসেবে তার। সো তিনি বলেছেন সেটাকে আমরা মানে অত প্রবলেম খুঁজতে যাচ্ছি না, অনেকগুলো টেকনিক্যাল তর্ক করা যায়, তার এখতিয়ার, তার এটা বলা, তিনি সমর্থন করবেন বলছেন, যদি এর পর পার হয়ে যায় তাহলে কি করবেন বা উনি সমর্থন না করে কি করতে পারেন, এসব নানান আলোচনা কেউ করছেন, আমি সেই আলোচনাগুলো ঢুকছি না। কিন্তু তিনি যখন বলছেন তিনি আসলে কি বলতে চেয়েছেন, যেহেতু উনি বলেছেন পাবলিকলি এবং গ্লোবাল একটা মিডিয়াতে, তাহলে এটা আমাদের জানার অধিকার তার দিক থেকে আছে তিনি আসলে কি মনে করেন। এটা কি সংস্কারের পর 18 মাস নাকি 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া সেটা উনি চান। একটা কথা মনে রাখতে হবে, তার এই 18 মাসের বক্তব্যটাকে আমাদের দেশের মিডিয়া, রয়টার্সের যেহেতু প্রথম প্যারাগ্রাফে খুব ক্লিয়ারলি 18 মাসের মধ্যে নির্বাচনের কথা আছে, এর মধ্যে নির্বাচনের জন্য তিনি সাহায্য করবেন, সেভাবেই নিউজ করেছে, সেভাবেই সেটা নিয়ে প্রতিক্রিয়াগুলো হয়েছে। এবং শুধু সেটা না, আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয়ও এই 18 মাসের পয়েন্টটাকে ধরে তারা একটা টাইম লাইন বা টাইম ফ্রেম পাওয়া গেছে সেই ধরনের আলাপ করছেন। কিন্তু এখন প্রেস সচিবের বক্তব্য থেকে যেটা জানা গেল সেটা বুঝতে হবে যে এটা কি প্রেস সচিবের নিজের বক্তব্য নাকি এটা সরকারেরও বক্তব্য। কারণ ওনাকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের দিক থেকে, তিনি নিউ ইয়র্ক টাইম রয়টার্সের রিপোর্টটা পড়ার জন্য বলছেন। সো এটা তারও ব্যক্তিগত বক্তব্য কিনা সেটাও জানা দরকার আছে। একটা কথা আমার এই জন্য মনে হয়, ডক্টর ইউনুস দেশে ফিরে এসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর, এই ব্যাপারে উপদেষ্টা পরিষদের বসে তারা নেক্সট যেটা বলবেন, তাদের তো নিশ্চয়ই অনেক এজেন্ডা থাকবে, তার বাইরে এই বিষয়টা নিয়ে, এই ইস্যুটা নিয়ে তাদের কথা বলা উচিত হবে এবং কথা বলে তাদের এটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার হবে আমার মনে হয়। হতেই পারে সংস্কারের পর 18 মাস নাকি সংস্কারের পর নাকি 18 মাসের মধ্যে নির্বাচন নাকি 24 মাসের মধ্যে নির্বাচন, এই আলাপটায় যেহেতু সামহাও আমরা একটু ঢুকে গেছি, সেনাপ্রধানের এই বক্তব্যের পর আমাদের ঢুকে যেতে হয়েছে, এখন সরকারের দিক থেকে এটা ক্ল্যারিফাই করতে হবে। এবং আমি চাই সেনাপ্রধানও তার জায়গা থেকে, যেহেতু তার বক্তব্যকে দুভাবে ইন্টারপ্রেট করা যায়, মেইন রিপোর্টটা থেকে করেছেও, এবং আমি এখনও তার বক্তব্য 18 মাসের মধ্যে নির্বাচন এটাকেই সঠিক বলে মনে করছি। যাই হোক, সেটাও যদি কনফিউশন থাকে সেটা সেনাপ্রধানকে ক্ল্যারিফাই করা দরকার বলে মনে করি, কারণ এই বিভ্রান্তিগুলো সমাজে ভবিষ্যতে, খুব অদূর ভবিষ্যতেই খুব বাজে বিতর্ক এবং বাজে কনফিউশন তৈরি করবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।